করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন স্পিড ARC24, সব সময় থাকুন খবরে। কংগ্রেসের ডাকা আজকের এই সভায় উপস্থিত এলাকার সমস্ত আমার গুরুজন ব্যক্তিবর্গ, আমাদের ঘরে বোন, বৌদি, ভাবি, বুবু, আপা, সকলকে আজকে আমাদের এই সমাবেশে সামিল হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এই এলাকার মানুষ নবগ্রামে কোনো সভা করতে কারণে নিজের ঘরে এসে পরিবারের মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলা, কিছুটা সময় ব্যয় করার মতন আমার মনে হয়। 30 বছর আগে এই নবগ্রামের মানুষের কাছে প্রথম বিধানসভার ভোট চাইতে এসেছিলাম। 30 বছর আগে, 1991 সাল, আজকে 2021 সাল। 30 বছর আগে আমাকে কেউ চিনত না, জানত না। নবগ্রামের মানুষের কাছে অপপ্রচার করা হয়েছিল যে অধীর চৌধুরী, তাকে কেউ চেনে না, জানে না, সে গুন্ডা বদমাশ, তাকে ভোট দিয়ে কি হবে। 30 বছর পর নবগ্রামের মানুষের কাছে একজন জনপ্রতিনিধি হিসাবে আমি এসে ফিরেছি। আমি আজকে যেখানে গেছি, যেখানে আছি, যেখানে যাব, যেখানে থাকবো, জানলে নবগ্রামের মানুষের সেই রাজনৈতিক দোয়া, সেই রাজনৈতিক আশীর্বাদ যদি আমার উপর না থাকতো, তাহলে আজ আমি অধীর চৌধুরী এই জায়গায় আসতাম না। তাই কখনো নিজেকে ভুলতে পারি, কিন্তু নবগ্রামকে কখনো ভুলে যাওয়া আমার পক্ষে এই জীবনে সম্ভব নয়। তাই আমি আপনাদের শ্রদ্ধা করি, আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের সম্মান করি, আমি আপনাদের আমার আত্মীয়, বন্ধু, সহযোগী বলে মনে করি। নবগ্রামের মানুষ বহু রাজনৈতিক উত্থান পতন আপনারা দেখেছেন, বহু রাজনৈতিক অভিজ্ঞতা আপনাদের জীবনে রয়েছে। আপনারা এটাও দেখবেন যে 2016 সালের নির্বাচন, এখান থেকে যাকে জেতালেন রাতারাতি সে চলে গেল আবার তৃণমূল দলে। মহা মুশকিল। এই এলাকার মানুষ শুধু এখানে না, মুর্শিদাবাদের বহু কংগ্রেসের টিকিটে জেতা এমএলএ এইভাবে মমতা ব্যানার্জি স্বীকার করে নিয়ে তার দল ভারী করেছে। সেই দল ভারী দলে এখানকার বিধায়ক, যাকে আপনারা জিতিয়েছিলেন, যে সিপিএম পার্টি প্রার্থী হয়েছিল, অথচ আপনারা ভোট দিয়েছিলেন, সে রাতারাতি তৃণমূল দলে পালিয়ে গেল। তাকে একজন জিজ্ঞেস করেছিল তৃণমূল দলে যোগদান করার পর, ভাই তৃণমূল দলে কেন তোমার চলে যাওয়ার কারণ বলা যেতে পারে? তুমি বামপন্থী লোক, তোমাকে নবগ্রামের কংগ্রেসীরা ভোট দিল, তুমি দীর্ঘদিন রাজনীতি করেছ, হঠাৎ তৃণমূল দলে। তখন এখানকার বিধায়ক সেই ব্যক্তিকে বলেছিল, ভাই অন্য দলে যা আছে তৃণমূল দলে তার থেকে অনেক বেশি আছে। অন্য দলে এত পরিকল্পনা খাবার, মেরে ধরে খাবার ব্যবস্থা নাই, তৃণমূল দলে আছে, তাই তৃণমূল দলে দেখে। এখন তৃণমূল 3 রকম। আমি বলছি তৃণমূলের নেতারা, একটা ছিল প্রাক্তন তৃণমূল, তারপরে নতুন তৃণমূল, এগুলো হচ্ছে হারের তৃণমূল। তাই এখানকার যে বিধায়ক গেছে সে হচ্ছে হারের। প্রাক্তন তৃণমূলরা তারা কেমন ছিল? তারা ভেবেছিল যে আমরা পশ্চিমবঙ্গে একটা বাম বিরোধী শক্তি হিসাবে নিজেদের খাড়া করবো, বাংলার জন্য অনেক কিছু করবো, চুরি চামারি করবো না, তারা
আমাকে খেতে হবে, হজম করতে অসুবিধা হলে ট্যাবলেট খাওয়া যাবে, ভর্তি খাওয়া যাবে, কিন্তু দেরি না করে মোটামুটি খেয়ে নিতে হবে যতটা পারা যায়। আর হালের তৃণমূল কি বলছে? হালের তৃণমূল হচ্ছে ওসব ঝামেলা করে লাভ নেই, যা পাবি তা না খেয়ে গিলে নেবে, যা পাবি তা গিলে নিয়ে তৃণমূলের লাভ, মাছ মাংস খেয়ে তৃণমূলের লাভ। আজকে তৃণমূলের এটাই স্লোগান সারা বাংলায়। তাই আজকে সারা বাংলায় মানুষ তৃণমূলকে কি বলে জানে? জানে চোরের দল, জানে লুটেরাদের দল, জানে মেরে খাওয়ার দল। গরিবের ঘর দেওয়ার টাকা মেরে খায়, 100 দিনের কাজের টাকা মেরে খায়, বিধবা ভাতা মেরে খায়, বার্ধক্য ভাতা মেরে খায়। আরে তোবা তোবা, এদের উপরে উপরওয়ালা তো গড় যাবে, উপরওয়ালা বড় যাবে, কিছু করার নাই। এদের উপর আল্লাহ তাআলা গজব দেবে, আসবেই আসবে, কেউ টাকাতে পারবে না। পাশাপাশি আমাদের এটা মনে রাখতে হবে, পাশাপাশি আমাদের এটা মনে রাখতে হবে যে কুমির তাড়াতে গিয়ে আবার বাঘের পাল্লায় পড়বো না তো। কারণ ভারতবর্ষে আজ সাম্প্রদায়িক রাজনীতি ভয়ঙ্করভাবে মাথা চাড়া দিয়েছে। আপনাদের মানুষের সঙ্গে মানুষের পরিচয়ে ক্রমশ ধর্ম প্রাধান্য পাচ্ছে। আমরা আগে রাজনীতি করেছি, কখনো কে হিন্দুকে মুসলমান ভাবার প্রয়োজন মনে করি। আর ভারতবর্ষের রাজনীতিতে কে হিন্দুকে মুসলমান এই পরিচয় সৃষ্টি করার চেষ্টা চলছে। আমাদের সতর্ক থাকতে হবে। তাই প্রথমে যে কথাটা বললাম যে কুমিরের হাত থেকে বাঁচতে গিয়ে যেন বাঘের হাতে না পড়ে যায়। বাঘ আজকে সক্রিয়, তারা মানুষকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আক্রান্ত করে শিকার করতে চাইছে। আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মানুষ। কোথাকার মানুষ? ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই আমরা এই দেশের মানুষ। এই দেশের ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, আদিবাসী, শিডিউল কাস্ট সবাই মিলে এই দেশকে আমরা গঠন করেছি। আজকে সেই ভাবনা থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বোঝার চেষ্টা করতে হবে। কি বলা হচ্ছে? আমাদের ভোট দাও, বিদেশ থেকে কালো টাকা কিনে দিলে প্রত্যেককে 15 লাখ টাকা করে পাইয়ে। কে বললো? নরেন্দ্র মোদী। কত সাল? 2014 সাল। আজকে 2021 সাল। 15 লক্ষ টাকা আপনার আমার পকেটে পৌঁছে দেওয়ার কথা কে ঘোষণা করেছিল? নরেন্দ্র মোদী। কত দিনের মধ্যে? 100 দিনের মধ্যে। আজ 14 আর 6 20 আর 1 27 বছর পার হয়ে গেল। 15 লাখের জায়গায় যদি 15 পয়সাও পেতাম তাও মনে মনে ভাবতাম বিজেপি যা বলে তা করে থাকে। কিন্তু এই বিজেপি সেই বিজেপি পার্টি যারা বলে অনেক কিছু কিন্তু করবে না কিছু। মানুষকে বিভ্রান্ত করো, ভোট আদায় করো, সাম্প্রদায়িক বিভাজন করো, ভোট আদায় করো। বিজেপি পার্টি এটাই হচ্ছে রাজনৈতিক মতবাদ। আপনাকে আমাকে বলা হলো যে জিএসটি চালু হলে আমার আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে। আমাকে আপনাকে বলা হলো কালো টাকা সাদা করতে হবে, তাই নোট বাতিল করে দিলাম, 500 টাকা 1000 টাকা নোট বাতিল করে দিলাম। আপনার আমার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে? নোট বাতিল করে কি করা হলো? যারা কোটি কোটি টাকা কালো টাকা রেখেছিল সেই টাকা ব্যাংকের মাধ্যমে সাদা টাকা করে দেওয়া হলো। কালো টাকা সাদা টাকার ফারাক কি? কালো টাকা মানে সরকারের কাছে যে টাকার হিসাব থাকে না, সাদা টাকা মানে যে টাকার হিসাব সরকারের কাছে থাকে। সরকারের কাছে হিসাব থাকে না তাদের টাকা, যারা সরকারকে ট্যাক্স না দিয়ে ঘরের মধ্যে টাকা ঢুকিয়ে রাখে। মোদী বলল টাকা বাতিল করে দিলাম, 500 হাজার টাকা নোট বাতিল করে দিলাম, সব বড় লোক ধরা পড়ে যাবে। কোনো বড় লোক ধরা পড়েনি, বড় উল্টো হয়েছে, বড় লোকদের কালো টাকা সাদা হয়ে গেছে। আর আমার আপনার কষ্ট করে উপার্জিত টাকা যেখানকার টাকা সেখানে কালো টাকা সাদা করতে গিয়ে এ ভারতবর্ষের ব্যবসা পত্র কারবার বন্ধ হয়ে গেছিল মনে করে। এ ভারতবর্ষের বিজেপি পার্টি ভারতবর্ষের মানুষকে কি বললো? ভারতবর্ষের মানুষকে বললো আমরা লকডাউন করে দিচ্ছি, করোনা থেকে সব মুক্ত হয়ে যাবে। লকডাউন ঘোষণা করে দাও। আমরা কি দেখলাম? গরিব মানুষ
তাদের বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক যারা বাইরের রাজ্যে কাজ করতে গেছিল তারা রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়ল, রাতারাতি কর্মহীন হয়ে পড়ল। কোথায় যাবে, কি করবে, কে খাবে কিছু জানে না। নিরুপায় হয়ে যারা পাগল হয়ে গিয়ে রাস্তায় নেমে পড়ল। পায়ে চটি নাই, পকেটে টাকা নাই, পেটে খাবার নাই, রাস্তায় নেমে পড়ল। কি করতে হবে, বাড়ি ফিরে যেতে হবে। বাড়ি ফিরে যাবে কি করে, ট্রেন যায়, বাস যায়, চলো পায়ে হেঁটে চলো বাড়ি ফিরে যাবে। কোথাও ট্রাক পেলে ট্রাকে যাবো, সাইকেল পেলে সাইকেল যাবো, পায়ে হেঁটে চলো, যেমন করে হোক বাড়ি ফিরে যেতে হবে, কারণ আর আমরা বাঁচতে পারবে না। সেদিন ভারতবর্ষের সরকার ছিল বিজেপি পার্টি। একবার কি তাকিয়েছে ভারতবর্ষের মানুষ? ভারতবর্ষের যে সমস্ত মানুষ সেদিন বিপদের মধ্যে পড়ে নিরুপায় হয়ে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে বাড়ি ফিরতে চেয়েছিল, তারা হিন্দু মুসলমান শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় সবাই ছিল। তাদের পাশে নরেন্দ্র মোদী সরকার এসে দাঁড়িয়েছিল যে আমি ভারতবর্ষের আচ্ছা দিন আনেওয়ালা সরকার, আমি নরেন্দ্র মোদী 56 ইঞ্চি আমার বুকের ছিলাম, আমি তোমাদের বিপদের দিনে তোমাদের পাশে থাকলাম, তোমাদের দেখলাম, তোমাদের জন্য করলাম। কোন উদাহরণ আপনারা দেখেছে? কোন উদাহরণ দেখেছে? ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষকে রাতারাতি ঘর বাড়ি আশ্রয় ছাড়া করিয়ে নরেন্দ্র মোদী করোনার বিরুদ্ধে লড়বার শপথ নিল। ভারতবর্ষের মানুষকে বলল তোমরা থালি বাজাও, তোমরা টর্চ লাইট জ্বালাও, মোমবাতি জ্বালাও, করোনা পালাবে। করোনা পালায়নি, করোনা আছে। পৃথিবীতে করোনায় 20 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। করোনা বিশেষ করে শহর এলাকায় বেশি, গ্রামীণ এলাকায় ভারতবর্ষে করোনার সংক্রমণ হয়নি। বড় বড় শহর এলাকায় করোনার সংক্রমণ বেশি, তাতেও ভারতবর্ষে 1.5 লক্ষের উপরে মানুষের মৃত্যু হয়ে গেছে। নরেন্দ্র মোদী টর্চ জ্বালানোতে আর প্রদীপ জ্বালানোতে আর থাল জ্বালানোতে করোনা যায়নি। করোনার জন্য এখন ভ্যাকসিন নিয়ে আসতে হয়েছে। ভারতবর্ষের মানুষ আর কত আপনাদেরকে বোকা বানাবে ভারত সরকার, আর কত বোকা বানাবে? শুধু লকডাউনের কারণে ভারতবর্ষে 14 কোটি মানুষের মৃত্যু চলে গেছে, জানেন কি? সেই সময় কংগ্রেস কি বলেছিল জানেন? বলেছিল লকডাউন তো করে দেওয়া হলো, গরিব মানুষ খাবে, গরিব মানুষের বিনা পয়সায় চাল বাংলার ব্যবস্থা করে, গরিব মানুষকে প্রত্যেককে 7,500 টাকা করে ক্যাশ দাও। কংগ্রেস দাঁড়িয়ে দিয়েছে। কংগ্রেসের সেই দাবি প্রতি গুরুত্ব দিল না ভারতবর্ষের সরকার। তারা শুধু বলল ঠিক আছে আমরা সস্তায় বিনা পয়সায় চাল গম দিব, টাকা দিতে পারবো না। ভারতবর্ষের কংগ্রেস সরকার 2014 সালে ঘোষণা করেছে। ভারতবর্ষের কংগ্রেস সরকার 2019 সালে ঘোষণা করেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য ন্যূনতম অর্থ আমরা প্রত্যেক মাসে দিতে থাকবো। ন্যূনতম মাসিক আয় ভারতবর্ষের গরিব মানুষের জন্য দরকার। নাহলে ভারতবর্ষের গরিব মানুষ আজকে এই বিকট আর্থিক পরিস্থিতির সঙ্গে যুঝতে পারছে না। ভারতবর্ষের মানুষের রোজগার করার ক্ষমতা কমে গেছে, ভারতবর্ষের মানুষের ক্রয় করার ক্ষমতা, কিনবার ক্ষমতা কমে গেছে, ভারতবর্ষের মানুষের পকেটে অর্থ কমে গেছে। তার কারণ রুটি নেই, রুজি নেই, কাজ নেই, ফসলের দাম নেই। তাই কংগ্রেস বলেছিল যে ন্যূনতম আয় ভারতবর্ষের গরিব মানুষদেরকে দিতে হবে। সর্বপ্রথমে কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল ক্ষমতায় আসলে আমরা ভারতবর্ষের 5 কোটি গরিব পরিবারকে, 5 কোটি গরিব পরিবারকে বছরে 7,500 টাকা করে আমরা আর্থিক সহায়তা, যাকে আমরা বলতে পারি মাসিক আয় হিসাবে দিতে থাকবো। হয়তো অনেকে মনে হতে পারে কংগ্রেস ভোটের জন্য বলেছে, এটা বিজেপি বলেছিল, আমরা ভোটের জন্য নাকি বলছি, এভাবে কিছু করা যায় না। আজকে ভারতবর্ষে ছত্তিশগড় নামক একটা রাজ্য আছে, সেই ছত্তিশগড় রাজ্যটা চালাইছে কংগ্রেস।
সেখানে যান, খবর নিন, ইন্টারনেট খুলুন, দেখবেন ছত্তিশগড়ে গরিব চাষিদের প্রত্যেক মাসে ৫,৭০০ টাকা ন্যায় প্রকল্পে প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে যদি আমরা ক্ষমতা নবগ্রামের মাঠে ঘোষণা করে গেলাম, এই পশ্চিমবঙ্গে আমরা গরিব মানুষের জন্য ন্যূনতম আয় হিসাবে ৫,৭০০ টাকা প্রত্যেক মাসে বরাদ্দ করবার ব্যবস্থা করব। ছত্তিশগড় করতে পেরেছে কংগ্রেসের সরকার, পশ্চিমবঙ্গ করতে পারবে কংগ্রেসের সরকার। কংগ্রেস মানে উন্নয়ন, কংগ্রেস মানে গরিবের কথা ভাবে, কংগ্রেস মানে দেশের কথা ভাবে, কংগ্রেস মানে সমাজের কথা ভাবে, কংগ্রেস মানে শিক্ষার কথা ভাবে, কংগ্রেস মানে স্বাস্থ্যের কথা ভাবে, কংগ্রেস মানে গৃহের কথা ভাবে, কংগ্রেস মানে পঞ্চায়েতের কথা ভাবে, কংগ্রেস মানে রেশনের কথা ভাবে, কংগ্রেস মানে কৃষকের কথা ভাবে, কংগ্রেস মানে শ্রমিকের কথা ভাবে। আজকে ভারতবর্ষ কি দেখছেন আপনারা? দিল্লিতে লাখ লাখ কৃষক আন্দোলন করছে। কিসের জন্য? নরেন্দ্র মোদী সরকার যে কৃষি আইন এনেছে, সে কৃষি আইনের বিরোধিতা করে কৃষি আইন বাতিলের দাবি। এখানকার মানুষ সবাই হয়তো এতটা ব্যাপারটা বুঝতে পারছে যে এত বড় প্রতিবাদ করছে। এটা আপনাদের জানা দরকার। আপনারা জানি না 1960-এর দশকে এই ভারতবর্ষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। স্বাধীনতার পর আমাদের দেশে যত খাদ্য হতো, সেই খাদ্য দিয়ে দেশের মানুষের পেট আমরা ভরাতে পারতাম না। তাই ভারতবর্ষের সরকারকে বিদেশ থেকে খাদ্য জোগাড় করতে হবে। TN-480 নামে একটা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমেরিকার কাছ থেকে গম, চাল, ইউরোপের কাছ থেকে খাদ্য আমদানি করতাম, তাদের কাছ থেকে খাদ্য আমরা খেয়ে নিয়েছি। কারণ তখন আমাদের জমি ছিল, কৃষক, কিন্তু ফসল আমরা আমাদের প্রয়োজন মতো উৎপাদন করতে পারতাম না। স্বাধীনতার সময় ভারতবর্ষে মোট যে খাদ্যদ্রব্য উৎপাদিত হইত তার পরিমাণ ছিল 530 লক্ষ টন। আজ ভারতবর্ষের খাদ্যদ্রব্য উৎপাদন হয় 30.5 কোটি টন। অর্থাৎ 6 গুণ খাবার আমরা বাড়াতে পেরেছি স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। কি করে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের সবুজ বিপ্লবের। মেক্সিকো বলে একটা দেশ আছে পৃথিবীতে, সেই দেশে প্রথম উচ্চ ফলনশীল বীজ আবিষ্কার করল বল্লভ নামে একজন বিজ্ঞানী। সেই উচ্চ ফলনশীল বীজ ইন্দিরা গান্ধী নিয়ে এলো আমাদের দেশে, মাঠে মাঠে ফসল ফলানো শুরু। সেই বীজের থেকে ফসল ফলাতে গেলে সেখানটায় পরিপূর্ণ সেচের ব্যবস্থা দরকার। উচ্চ ফলনশীল বীজের জন্য সার দরকার। ভারতবর্ষের পাঞ্জাব, ভারতবর্ষের হরিয়ানা, এই রাজ্যগুলো কেমন ছিল? সেখানে 100% জমিতে সেচের ব্যবস্থা ছিল। তাই ইন্দিরা গান্ধী বলল যে যেখানে সুযোগ আছে চলো সেখানে আমরা সবুজ বিপ্লব শুরু করে দিই। সবুজ বিপ্লব শুরু হলো কোথায়? পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে। কারণ সেখানকার মাঠে সেচের জল প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেদিন থেকে আমরা সবুজ বিপ্লব করতে পারলাম, তার কিছুটা পশ্চিমবঙ্গ এলো। আব্দুল সাত্তার সাহেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আমরা সবুজ বিপ্লব করলাম। 1 ফসলি জমিতে 3 ফসল ফলাতে শুরু করলাম। ইন্দিরা গান্ধী পাঞ্জাবের কৃষকদেরকে, হরিয়ানার কৃষকদেরকে, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদেরকে বলল তোমরা নিশ্চিন্তে ফসল ফলাও, তোমাদের ফসল ফলানোর আগে আমি দাম ঘোষণা করে দেব। ফসল ফলানোর পর তোমাদের ধান, গম আমি খরিদ করে দেব, তোমাদের চিন্তার দরকার। সেই দিন থেকে পাঞ্জাবে, হরিয়ানায় কৃষকের ধান, কৃষকের গম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকার খরিদ করে নেয়। খরিদ
ইন্দিরা গান্ধী এই কাজটা কেন করেছিলেন তার কারণটা আপনাদের ব্যাখ্যা করছি। ইন্দিরা গান্ধী বলেছিলেন যে ভারতবর্ষের মানুষের দুবেলা খাদ্যের জন্য আমার দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করতে হবে। আমার দেশে সব জায়গার জমি একরকম নয়, তাই যেখানে আমি পারবো সেখানে বেশি ফলন ফলাবো এবং ভারতবর্ষে যে সমস্ত এলাকায় কম খাবার উৎপাদন হয় সেই সমস্ত জায়গায় আমি পাঠাবো। কি করে পাঠাবো? রেশন ব্যবস্থা চালু করে। রেশন ব্যবস্থা চালু করে ভারতবর্ষের মানুষকে সস্তায় রেশনের মধ্যে চাল দেওয়া। শুরু হলো সবুজ বিপ্লব, শুরু হলো কৃষকের কাছ থেকে ফসল খরিদ করে দেওয়া, সেই ফসলকে ভান্ডারজাত করা এবং সেই ভান্ডারজাত খাবার রেশন ব্যবস্থার মধ্য দিয়ে সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে। তাহলে কি দাঁড়ালো? আজকে যে গণবন্টন ব্যবস্থা, আজকে যে গণবন্টন ব্যবস্থা, সেই গণবন্টন ব্যবস্থা তৈরি করে ইন্দিরা গান্ধী। আপনার বাড়িতে বাজার থেকে চাল কিনে খান, কিন্তু সেদিন ভারতবর্ষের মানুষের আজকের মতন অবস্থা ছিল না। সেদিন ভারতবর্ষের মানুষের বেশিরভাগ অংশ, বিশেষ করে গরিব মানুষ, রেশন দোকানের মাধ্যমে চাল গম চিনি খরিদ করতেন। এখন এই ব্যবস্থাটা জননীকে ইন্দিরা গান্ধী। আজকে বিজেপি পার্টি কি করতে চাইছে? শান্তা কুমার নামে বিজেপি একজন নেতা, শান্তা কুমার নামে বিজেপি পার্টির একজন নেতা, সে একটা সার্ভে করে বিজেপি সরকার তাকে বলছে তুমি একটা সার্ভে করে বলো যে গণবন্টন ব্যবস্থায় কি পরিবর্তন করা যায়। কারণ গণবন্টন ব্যবস্থায় প্রত্যেক বছর সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। সরকার ভর্তুকি দিতে চাইছে না, কি ব্যবস্থা করা যায়? তখন শান্তা কুমার তার রিপোর্টে বলেন আপনি পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যে যেখানে এগ্রিকালচার মার্কেটিং আছে, যেখানে ফসল খরিদ করার জন্য বড় বড় মার্কেট করেছে সরকার, যেখানে সরকার নিজে ফসল খরিদ করে নেয়, যেখানে সরকার নিজে ফসল খরিদ করে সেই ফসল ভান্ডারজাত করে, সেইখান থেকে সরকার হাত উঠিয়ে দিতে হবে। উঠিয়ে নিয়ে কি করতে হবে? বেসরকারি পুঁজিপতিদের সেই জায়গায় ফসল কেনা বেচার সুযোগ দিতে হবে। তা যদি করা হয় তাহলে কি হবে? সর্বপ্রথম কৃষকের পাল্টা। কারণ এই জন্য বাড়ানো লাগবে, ভারত সরকার অনুদান দেওয়ার মধ্য দিয়ে আপনাকে সস্তায় চাল দেয়। মনে করেন আপনি আজকে খাদ্য সুরক্ষা আইন 2013 সালে কংগ্রেসের আমলে খাদ্য সুরক্ষা আইন চালু হল। এই খাদ্য সুরক্ষা আইনে 2 টাকা 3 টাকা দরে চাল এবং গম পাওয়া যায়। আসলে কি তাই দাম? না, আসলে কি দাম? 1 কেজি চালের জন্য আপনাকে 28 টাকা অনুদান দেয় ভারত সরকার, তবে আপনার চালের দর 3 টাকা। ঠিক একইভাবে গমের ক্ষেত্রে যায়, বাকিটা অনুদান দেয় কেন্দ্রীয় সরকার। এটা কে করেছিল? ইন্দিরা গান্ধী করে দিয়েছে। আজকে 82 কোটি মানুষ খাদ্য সুরক্ষা আইনের সুযোগ পায়। সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের সরকার এই সুযোগটা করে দিয়েছিল ভারতবর্ষের গরিব মানুষের। 2 টাকা 3 টাকা ধরে খাদ্য সুরক্ষা আইনের চাল গম কে দেয়? কেন্দ্রের সরকার। কখন থেকে? 2013 সালে। 2013 সালে আমরা আইন তৈরি করেছিলাম। 2013 সালে ভারতবর্ষের ক্ষমতায় কে ছিল? কংগ্রেস। আজকে যদি কৃষি আইন বাতিল হয়ে যায় তাহলে কৃষকের কাছ থেকে ফসল ন্যায্য দামে সরকার আর খরিদ করবে না। কৃষক তখন বাধ্য হয়ে বেসরকারি পুঁজিপতিদের ফসল বিক্রি করতে বাধ্য। সেটা যদি করে তাহলে আমাদের দেশে গরিব মানুষকে চাল গম খাওয়ার জন্য ভান্ডার করার ব্যবস্থা উঠে যাবে। সেটা যদি উঠে যায় তাহলে ভারতবর্ষের রেশন ব্যবস্থা ভেঙে যাবে। রেশন ব্যবস্থা যদি ভেঙে যায় ভারতবর্ষের গরিব মানুষ তাদেরকে বাজার থেকে বাজারের মূল্যে চাল গম খরিদ করতে হবে। ঠিক এই জায়গাটায় কংগ্রেসের বিরোধিতা, ঠিক এই জায়গাটায় আমরা বিরোধিতা করতে চেয়েছি। আমরা বলতে চেয়েছি যে ভারতবর্ষের পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ যারা ভারতবর্ষের মোট মানুষের যত খাবার দরকার তার 60 থেকে 70% খাবার ওইখানে উৎপাদিত হয়। তাদের যদি অধিকারটা কেড়ে নেওয়া হয়
এখানে এটা হচ্ছে ভারতবর্ষের আজকের সরকার। আচ্ছা দিন লানে বারে কি সরকার, এটা যেন ভারতবর্ষের মানুষ ভুলে না যায়। আপনারা আরো বলেন, প্রত্যেক বছর ধানের দর ঠিক হয় একটা কমিটির মধ্যে দিয়ে। সিএসসি নামে একটা কমিটি আছে যারা ঠিক করে প্রতি বছর ফসলের আগে ধানের দর কত হবে। কেন্দ্র অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সরাসরি ধান গম খরিদ করে প্রত্যেকে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ থেকে, কিছু ছত্তিশগড় থেকে। আর অন্য রাজ্যগুলো কি করে, সেখানকার ফুড কর্পোরেশন, সেখানকার সমবায়, সেখানকার স্থানীয় সরকার ধান খরিদ করে টাকা দেয় কেন্দ্রীয় সরকার। কি রেটে টাকা দেয়? ন্যূনতম সহায়ক মূল্যে রেটে। আজকে ভারতবর্ষে ধানের ন্যূনতম সহায়ক মূল্য কত? 1 কুইন্টাল 1888 টাকা। যদি এ গ্রেডের ধান হয় তার সহায়ক মূল্য কত? 1888 টাকা 1 কুইন্টাল ধানের। ভারতবর্ষের সব রাজ্যকে এই 1880 টাকা ধরে ধান খরিদ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা দিতে হয়। সেই নিয়ম তৈরি করে গেছিল কংগ্রেসের আমলে ইন্দিরা গান্ধী। ভারতবর্ষের 23টা বছর করে এইরকম ন্যূনতম সহায়ক মূল্যে ফসল খরিদ করার ব্যবস্থা আছে। নবগ্রামের মানুষ, আমরা জানি নবগ্রাম মুর্শিদাবাদের ভাগ হয়, 3টে করে ফসল হয়। এখানকার মাঠে এত ধান হয় যে ধান কাটতে লোকে বলে জিন নামাতে হয়। তাই এখানকার মানুষ, আপনারা কি এবছর 1 কুইন্টাল ধান 1888 টাকায় বিক্রি করতে পেরেছেন? আপনারা কি এবছর এ গ্রেডের 1 কুইন্টাল ধান 1888 টাকায় বিক্রি করতে পেরেছেন? তৃণমূলের নেতাদের আগে জিজ্ঞেস করলেন, ভারত পশ্চিমবঙ্গের সরকারকে জিজ্ঞেস করলেন, কেন মানুষের পাওনার টাকা মানুষকে দেওয়া হচ্ছে না? মানুষের পাওনার টাকা এখানে গল্প নাই। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কিসের গল্প? স্বাস্থ্য ভাতা, স্বাস্থ্য বীমা, কোথাও বলছে দুয়ারে দুয়ারে, কোথাও বলছে ঘরে ঘরে, কোথাও বলছে পাড়ায় পাড়ায়। ভোট এসেছে বলছে দুয়ারে দুয়ারে। এতদিন আপনার দুয়ারে দুয়ারে প্রয়োজন মনে করেন, এখন ভোট এসছে বলছে দুয়ারে দুয়ারে। এখন ভোট এসছে বলছে সকলকে 5 লাখ টাকা করে কি স্বাস্থ্যের খরচা দেবে। 5 লাখ টাকা আপনার স্বাস্থ্য খারাপ হলে হাসপাতালে গেলেই 5 লাখ, বেসরকারি নার্সিং হোমে গেলেই নাকি 5 লাখ। একটা কৃষক বর্ধমানে সে হয়েছিল, তার পিঠে খুব ব্যথা হয়েছে, সে ভেবেছিল যাই একটু নার্সিং হোমে যাই, 5 লাখের তোমার ব্যবস্থা আছে, যাই নার্সিং হোমে। নার্সিং হোমে ভর্তি হয়ে জানা বলে 5 লাখ টাকা পেয়েই যাবো, কতবার খরচ হবে। খুব আরাম করে চিকিৎসা করেছি। এবার চিকিৎসা করার পর সেই নার্সিং হোম বলছে এবার যান বাড়ি যাওয়ার সময় হলো, বলছে হ্যাঁ যাও, জামা প্যান্ট করতে গেছে, তখন বিলটা দিয়ে যায়। বলছে কেন? দিদি যে বলেছে 5 লাখ টাকা করে বলছে দিদি বলেছে, দিদির কথাতে এখানে চলবে না। দিদি যখন বলেছিল তখন দিদিকে আপনারা জিজ্ঞেস করুন, এটা তো দিদির নার্সিং হোম নয়, এটা তো তৃণমূলের নার্সিং হোম নয়, তাই এখানে ভর্তি হয়ে গেলে পয়সা। এবার কোথায় যাবেন আপনারা? দিদি তো বলেই দিয়েছে, কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলো। আপনারা শোনেন দিদি কর্মসূচি দিদিকে বলো, দিদি তো বলেই দিয়েছে কোনো অসুবিধা হলে দিদিকে বলো। কিন্তু দিদিকে এটা বলেনি যে আমি তো মুখে বলেছি আমাকে বলো, দিদিকে বলো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি পিঠে বেঁধেছি কুলো আর কানে বেঁধেছি তুলো, আমি সে কথা তো বলিনি। তাই দিদিকে বলে কোনো লাভ হবে না। দিদি এসব সভ্যতাতে করে বিভ্রান্ত হবে না। এই সরকার নিজে খেতে পায় না। এই সরকার নিজে বলছে যে আমি পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 4,20,000 কোটি টাকা। কালকে যদি আপনার ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 55,000 টাকা। কে কাকে দেখবে বলুন? কে কাকে দেখবে? তাই পশ্চিমবঙ্গে আর ভোটের বাজারে মানুষের সমস্যা নিয়ে আলোচনা আছে, মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা আছে, বেকারদের নিয়ে আলোচনা আছে, শিল্প নিয়ে আলোচনা আছে,
রুটি রুটি নিয়ে আলোচনা আছে, কৃষকের ফসলের দাম নিয়ে আলোচনা আছে। সারা ভারতবর্ষে সব থেকে বেশি বেকার কোথায়? পশ্চিমবঙ্গ। 11.7% বেকারের হার। সারা ভারতবর্ষে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক কোথায়? উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। 5টা রাজ্যে সব থেকে বেশি ভারতবর্ষের পরিযায়ী শ্রমিক। আমার সরকার যদি আমাকে খেতে পড়তে দিতে পারত, আমার ঘরে বেকার যুবক সাজ করে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, গা ছেড়ে, গঞ্জ ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে কেউ রোজগার করার জন্য দিন রাত মেহনত করার প্রয়োজন পড়ত। সেই পরিযায়ী শ্রমিক তারা যখন সব কিছু বেঁচে কেড়ে বাড়ি ফিরতে চাইছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী বললেন, আমি করোনা এক্সপ্রেস পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না। সেদিনের ঘটনা আমি জানি। আমি তখন দিল্লিতে হাজার হাজার শ্রমিক আমাকে ফোন করছে প্রত্যেক দিন। আমি কোথায় কাশ্মীর, অনন্তনাগ, কোথায় আন্দামান, কোথায় গুজরাট, কোথায় মণিপুর, কি করবো? কিন্তু পারি আর না পারি, চেষ্টা করে গেছি। কি চেষ্টা করেছি? ঘরের বাড়িতে 5টা লোক বসিয়েছে, 5টা ফোন দিয়েছে। আর যারাই ফোন করে খালি জিজ্ঞেস করছি কোথায় আছেন, নাম বলুন, ঠিকানা বলুন, আপনার জেলার নাম বলুন যেখানে আছেন, আর মোবাইল নাম্বারটা ছাড়ুন। সেখানকার দিয়ে, সেখানকার এসপি, সেখানকার নেতা, সেখানকার সরকার, সেখানকার মুখ্যমন্ত্রী সবকে আমি ধরেছি। আর বলছে লোকগুলোকে খাওয়া থাকার ব্যবস্থা করে দিই। প্রধানমন্ত্রীকে ধরেছি, ট্রেনের ব্যবস্থা করো। রেলমন্ত্রীকে ধরেছি, ট্রেনের ব্যবস্থা করো। রেলমন্ত্রী বলছেন অনেকটি, আমি তো ট্রেনের ব্যবস্থা করছি, পশ্চিমবঙ্গ সরকার দিতে চাইছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলেছি, আপনি ট্রেনগুলোকে গ্রহণ করুন। পরিযায়ী শ্রমিকদের কেউ করোনা নিয়ে যাচ্ছে না। এত মাস হয়ে গেল, কোন পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদে করোনা নিয়েছে? বাংলার মুখ্যমন্ত্রী একটা প্রমাণ আছে আপনার কাছে? আর তাদেরকে অপরাধ করলেন আপনি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেন। আজকে যারা আপনার ঘরে ভাই, ভাতিজা, বন্ধু, আপনাকে ভোটার, যারা ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে, তাকে তারা যখন বাইরে রাজ্যে পশ্চিমবঙ্গে আসতে চাইছে, তখন আপনি বলছেন কি করোনা এক্সপ্রেস আমি গ্রহণ করবো না, করোনা রোগীদের আমি ঢুকতে দেবো না। এটাই বাংলার মুখ্যমন্ত্রী আপনার মাটি মানুষের সরকারের ধর্ম। অতএব দিদির ধর্ম, মোদীর ধর্ম আমরা সবাই দেখি। এখন ভোটের মুখে দিন রাত প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, সকাল বিকাল দুপুর হালুয়া, পোলাও, বিরিয়ানি দিয়েই যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে। সকালে টিভি খুললেই দিদির একটা করে প্রকল্পের নাম। এতদিন কোথায় ছিল? এতদিন কেন বলেননি? এতদিন কেন ব্যবস্থা করেননি? সারা বাংলাকে লুটেরাদের হাতে তুলে দিয়েছে। সারা মুর্শিদাবাদের পঞ্চায়েত লুট করে নিয়েছে। সারা মুর্শিদাবাদের মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে মানুষকে নমিনেশন দিতে দেননি। গত পঞ্চায়েত নির্বাচনে কাউকে যদি জিজ্ঞেস করা হয় কোনো গানে, ভাই আমার অ্যাক্সিডেন্টের কার্ড কবে পাবো, ওই জবাব দিতে পারবো না। যদি বলে কেন জবাব দিতে পারবে না? প্রধান বলে কেন জবাব দিল ভাই? আমি কি তোমার ভোটে প্রধান হয়েছি? আমি তোমার ভোট নিইনি। তোমার ভোট যখন নিইনি তখন তোমার জবাব দেওয়ার কোনো দরকার না। উপরে আছে ভগবান আর নিচে আমি প্রধান, আমি যা করে তাই। লুট চলছে সারা পশ্চিমবঙ্গ, সারা নাম লুট চলছে। বলুন আজকে এটা কি মামাটি মানুষের সরকার? আজকে দিদি হারে হারে বলেছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে, সিপিএম কে খতম করে দিদির লাভ হয়, দিদির ক্ষতি হয়েছে বুঝে গেছে। 1999 সালে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচনী সমঝোতা করে এ বাংলায় ভোট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই বিজেপি যাকে আপনি বোতলে করে ভরে নিয়ে এসেছিলেন, সে এখন বোতল থেকে বার হয়ে বলছে আর আমি বোতলে ঢুকবো না, এখন তোকে খাবো। দিদি এখন চিনা হারাতে গেছে। এই বিজেপিকে আপনি নিয়ে এসেছেন এই বাংলায়। আমরা মানা করেছিলাম কংগ্রেস, সিপিএম যাই হোক তাই হোক, আমরা অত কখনো সাম্প্রদায়িকতার রাজনীতি করিনি এই বাংলায়। তাই ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে বাম এবং কংগ্রেস, কংগ্রেস এবং বামের
সিপিএম। আর এই মুর্শিদাবাদে কংগ্রেসের রাজনীতি করতে গিয়ে কংগ্রেস ছেলেদের মিথ্যা কাছে একের পর এক জেলে পোড়া হয়েছে। এনডিপিএস কে মাদক পদার্থের কাছে একের পর এক কংগ্রেসের জেলে পোড়া হয়েছে। এই হিরো হাল্লার জেলে পড়েছে কি অপরাধ? কংগ্রেস আজকে কংগ্রেসের অপরাধে একের পর এক সাধারণ কংগ্রেসের কর্মীদেরকে জেলে পড়েছে তৃণমূলের বাইরে। তার পরিণাম কি হয়েছে? বিজেপি চর করে বাংলা বেড়ে গেল। এখন দিদি প্রমাণ বলছে, এখন দিদি বুঝেছে যে বিজেপিকে হটাতে দরকার আরো শক্তিশালী ভাবে নির্বাচন। দিদি এখন বলছে ছেড়ে দেবে, কেঁদে পারছে। দিদি কোথায় যাবে দিদি ঠিক করতে পারছে না। আজকে নন্দীগ্রামে গেছিল, সেখানে বলেছে আমি এবার নন্দীগ্রামে ভোটে দাঁড়াবো। কেন দিদি? ভবানীপুর কি হলো? এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে বহরমপুর থেকে হারানোর জন্য তৃণমূলের যত অবস্থান সব নিয়ে এসেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 4 দিন বহরমপুরে পড়ে থাকলো। এখানকার এসপিডিএফ সবাই দায়িত্ব নিল অজিত চৌধুরীকে হারানো। যখন ভোটের গুনতি হচ্ছে, আমি যখন জিতছি সব থেকে দুঃখী দিয়ে কি হলো? আমি যখন ভোটে জিতছি সব থেকে দুঃখী কি হলো? 269টা বুথ লুট করে দিয়েছিল পুলিশ আর তৃণমূলের বস্তা। তখন আমি বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, আপনি বহরমপুরে আমাকে হারাতে চাইছেন তো আপনি বহরমপুরে যান, বহরমপুরে আপনি আসুন। বহরমপুরে যদি আপনাকে আমি হারাতে না পারি আমি রাজনীতি করা ছেড়ে দিই। আজ যখন নবগ্রামে তখন শুনছি দিদি দাঁড়াবে নন্দীগ্রামে। দিদি নবগ্রামে আসুন, এখানে যদি আপনাকে মুখে ঝামা ঘটাতে না পারি রাজনীতি করা ছেড়ে দিই। আপনি এখন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম পালাচ্ছেন, ভোটে হারবেন বলে একটা হাতে রেখে দিচ্ছে। আমরা বুঝি। আর তৃণমূল নেত্রী নিজে ভয়ে কাঁপছে। তৃণমূলের নেতারা কি করিয়ে কাটায়? 2-4টে পুলিশের সঙ্গে এখন আছে, কিন্তু পুলিশ দিয়ে কতদিন ঠেকিয়ে রাখতে দেয়? এই সিপিএম এর এমএলএ ছিল, আমাদের দয়াতে আপনাদের দয়াতে জিতবে, পালালো তৃণমূল। কি পেলি তৃণমূলে? কি পেলি তৃণমূলে? কটা ঘরে টাকা পেয়েছে কিছু মেরে খেয়েছে। আগে সাইকেলে চলতো, তারপরে মোটর সাইকেল, এখন 4 টাকা। আগে বিড়ি, এখন সিগারেট। আগে চিল্লু খেত, এখন হুইস্কি খায়। লাল চোর ছিলি, নীল চোর হই। নীল চোর হওয়ার পর দেখুন গেরুয়া চোর হই কিনা। এদের জাতের পরিবর্তন হচ্ছে, এদের জাতের পরিবর্তন হচ্ছে। সিপিএম থেকে তৃণমূল, এবার তৃণমূল থেকে কোথায় যাবে দেখুন। পশ্চিমবঙ্গে যেটাই চলছে, প্রতিদিন জাত পাল্টানো চলছে, প্রতিদিন জাত পাল্টানো চলছে। এ বলছে ও চোর, ও বলছে এ কে। আমরা বলি তোরা চলে চলে বাস্তুত ভাই, তোরা সবাই চোর, তোরা সবাই চোর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিভিতে কি দেখি আমরা, খবর কাগজে কি দেখি? এই চোর যাচ্ছে ওইদিকে, ওই চোর আছে এইদিকে। এ ঘর ছেড়ে এ চোর পালাচ্ছে ওই ঘরে, ও ঘর ছেড়ে ও চোর পালাচ্ছে এই ঘরে। আর কি আছে? মানুষ ভাবছে কি দেখছি আমরা? মানুষ পরিষ্কার হয়ে গেছে, মানুষের ধৈর্য হারিয়ে গেছে। ভালো কোনো কথা নাই, রাজ্যের কোনো কথা নাই, দেশের কোনো কথা নাই, রুটনীতির কথা নাই, স্বাস্থ্য শিক্ষার কথা নাই। খালি এ বলছে ওদিকে যাবো, ও বলছে এদিকে। তাই নিয়ে টিভিটা উনি কি বললেন, উনি কি খেলেন, উনি কি করবেন? কোনো জায়গায় তো মহাপুরুষ চলে এসছে চুরি বাটপাড়ি করে, দেখুন আমাদের জ্ঞান দিবে। বেলা 2টার সময় আমার কথা বলা হবে, এ মহাপুরুষ বলছে বেলা 3টের সময় আমার মনের কথা আমার বলা হবে। বাপরে, তোদের নিয়ে আমার ব্যস্ততা করে কি? আমাদের আপনার কাজ নাই। তোরা এক চোর, কোন দলে যাবি তা দেখা যাবে, ব্যবসা থাকবো আমরা, তাই তো আমাদের কাজ আছে। তাই বলি ওরে ভাই কানাই আর পরিষ্কার ধানাই পানাই, ওরে ভাই কানাই আর পরিষ্কার ধানাই পানাই। নবগ্রাম থেকে তোকে লিখতে হবে
হিন্দু মুসলমান মিলেমিশে বড় করেছি। এই মুর্শিদাবাদ জেলায় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনে যুদ্ধ করে থাকি। মাঠের ফসল ফলাই, ঘরের কাজ করি, আড্ডা মারি, চলে বেড়াই, হাসি মজা দুঃখ সুখ সবাই ভাগ করে নিয়ে এখানে আমরা হিন্দু মুসলমান। এটা মুর্শিদাবাদ। 70% মুসলমানের জেলা মুর্শিদাবাদ। ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জিকে এখান থেকে এমপি করে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের মানুষকে যে ধর্মনিরপেক্ষতা কাকে বলে। দেখবি তো শিখে হয় মুর্শিদাবাদে গিয়ে। এই মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা 70% মুসলমান। সেখানে মুসলমান প্রার্থীকে হারিয়ে একজন ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জিকে আপনারা জিতিয়ে প্রমাণ করে দিয়েছেন এ মুর্শিদাবাদ ধর্মনিরপেক্ষ জেলা। সেই পরিচয় থাকবে। ধর্মের নামে বিভাজন কাউকে বড় করতে পারে না। ভারতবর্ষের 22টা রাজ্য বিজেপি শাসন করে, কোথাও কিছু নাই। চলে যান ইউপিতে, গড়ে প্রতিদিন 10 জন করে শিডিউল কাস্ট মহিলা, শিডিউল ট্রাইব মহিলা ধর্ষিতা হচ্ছে। খোঁজ নিয়ে আসে। ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে ইউপি 1 নম্বরে, বিহার 1 নম্বরে, সব তো বিজেপি রাজ্য। তোমরা সেগুলো পারলে না, তোমরা বাংলায় এসে সোনার বাংলা করো। আগে তোমরা তোমাদের রাজ্যগুলোকে কমসে কম রূপোর বাংলা করো, তারপরে বাংলা এসে সোনার বাংলা করো। আমরা এই বাংলার মানুষ, এই বাংলাকে আমরা নিজের হাতে গড়েছি, নিজের হাতে করব, নিজের হাতে রক্ষা করব। এই বাংলায় কখনো স্বাধীনতার পর থেকে সাম্প্রদায়িক রাজনীতি শিকড় ধরতে পারেনি। এই মুর্শিদাবাদ জেলায় কখনো আমরা হিন্দু মুসলমান রাজনীতি করিনি, সাম্প্রদায়িক রাজনীতি করিনি, জাতপাতের রাজনীতি করিনি। বিজেপি যেখানে জাতপাত সেখানে, বিজেপি যেখানে ব্রাহ্মণ ঠাকুর বৈশ্য শূদ্র দলিতের বিভাজন সেখানে। এখানে আমরা জানিও না কে শিডিউল কাস্ট, কে শিডিউল ট্রাইব, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈশ্য, তার খোঁজ আমরা নিতে যাই না। এটাই বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে যদি বাংলায় বিজেপির অনুপ্রবেশ করে। বাংলার মানুষ করে রাখবে। বিজেপি আসবে, এনআরসি নিয়ে গল্প হবে। এনআরসি করতে গিয়ে আসামে 19 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, তার মধ্যে 14 লক্ষ হিন্দু ছিল। হিন্দু ভাইরা ভুলে যাবেন না, ভুলে যাবেন না হিন্দু ভাইরা। নাগরিক সেই যে ভারতবর্ষের যেদিন থেকে সংবিধান তৈরি হয়েছে সেই দিন থেকে ভারতবর্ষে আছে, তারাই এদেশের নাগরিক। সেই নাগরিকের অধিকার বিজেপি কেন, বিজেপির বাবার বাবা কেড়ে নিতে পারবে না। কিন্তু ভোট কি দেখা, ভোট কি দেখা রাজনীতি হবে না, রাজনীতি না দেখা ভোট হবে না। তাই ভোট কি দেখাবে, রাজনীতি করবে, ভোট আদায় করবে। আমরা যেন বিভ্রান্ত না হই। আমাদের সমাজে দৈত্য, আমাদের সমাজের ভাব ভালোবাসা আমরা যেন বজায় রাখতে পারি। আর এটা কিন্তু খুব বড় একটা পরীক্ষা। বাংলার মুখ্যমন্ত্রী এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি বপন করেছিলেন, বিজেপিকে নিয়েছে। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, নানা রকম কাণ্ড ঘটিয়ে বিভাজন তৈরি করলেন। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা ওয়াকফ বোর্ডের টাকা থেকে হয়। দিদি সেখানটায় আমি দিচ্ছি বলে প্রচার করি। বিজেপি হিন্দুদের মধ্যে প্রচার করার সুযোগ করে দিল। বিজেপি হিন্দুদেরকে প্রচার করলো, দেখো মুসলমানের খাতির হয়, তোমাদের খাতির হয় না। মমতা ব্যানার্জি তখন বিজেপি থেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য আমি পূজারি ভাতা দিচ্ছি, আমি পুরোহিত ভাতা দিচ্ছি, আমি তোমাদের দুটো পুজোর চাঁদা দিচ্ছি, আমি তোমাদের সাগর পাড়ে পুরীর মন্দির বসিয়ে দিচ্ছি। শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা। আমরা বলছি প্রতিযোগিতা হোক মানুষের উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিযোগিতা হোক এ পশ্চিমবঙ্গে কত শিল্প স্থাপন হবে তার প্রতিযোগিতা, প্রতিযোগিতা হোক এ পশ্চিমবঙ্গকে আগামী দিনে শিক্ষায় এগিয়ে নিয়ে যাবো তার প্রতিযোগিতা। হ্যাঁ, আমরা সেটা করেছি। বিধানচন্দ্র রায় যখন ছিল এ পশ্চিমবঙ্গ তখন এগিয়ে ছিল। মনে করে দেখবো যেদিন থেকে কংগ্রেস নেই পশ্চিমবঙ্গে, যেদিন থেকে পশ্চিমবঙ্গের 12টা বাজার শুরু হয়েছে, যেদিন থেকে ভারতবর্ষের
আছে এই মুর্শিদাবাদ জেলাকে যেখানে ছিল সেখানে ফিরিয়ে নিয়ে যান। মুর্শিদাবাদ জেলায় যতদিন কংগ্রেস ক্ষমতায় ছিল মুর্শিদাবাদের কোনো অশান্তি ছিল না। মুর্শিদাবাদে চুরি বাটপাড়ি পঞ্চায়েতের লুট ছিল না। তাই কংগ্রেস মুর্শিদাবাদে যেখানে ছিল মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সেখানে ফিরিয়ে নিয়ে যান। আর এলাকার মানুষ বহু পেয়েছি আপনাদের কাছে, না চাইতেই পেয়েছি, আবার আপনাদের কাছে চাইব তৃণমূলকে বিজেপিকে পরাজিত করে নবগ্রামের মধ্যে বেঁচে থাকে। আপনাদের সকলকে শ্রদ্ধা ভক্তি নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় শ্রী রাম।